হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে একটু মনটা ভালো করে এমন টাইপের একটা ওয়ার্ড বলতে যাচ্ছি, মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি। আমরা এখন যে সিচুয়েশনে আছি তাতে আমাদের যদি একটা মুক্তিবেগ থাকতো, আমরা যদি মুক্তিবেগ দিয়ে এই পৃথিবী থেকে মনে করো যে অন্য একটা গ্রহে, হ্যাঁ, মঙ্গল গ্রহে কিংবা চাঁদ থেকে কিছুদিনের জন্য ঘুরে আসতে পারতাম, তারপরে সে দেখতাম যে পৃথিবীতে এই যে করোনার যে ভয়াবহ রূপ আর কি, এটা চলে গেছে, তাহলে খুব ভালো হইতো। তো আমরা কি বেগ নিলে, কত বেগের জন্য, কত বেগ নিয়ে যদি আমরা পৃথিবী থেকে যাত্রা শুরু করি, তাহলে আমরা বিভিন্ন গ্রহে উপগ্রহে ঘুরে আসতে পারবো। তো সেটা আমরা আজকে একটু শিখবো আর কি। ঠিক আছে, কিভাবে বের করা যায় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে। হ্যাঁ, এখন তুমি ধরো যে এই বেগ গেইন করতে পারবা কি করলে, সেটা হচ্ছে তোমার দায়িত্ব আর কি। ঠিক আছে, তো তার আগে তো আসলে জানা দরকার যে তোমার কি বেগটা দরকার, কত বেগটা দরকার। হ্যাঁ, তো আসো আমরা একটু শুরু করি। তো ফার্স্টে হচ্ছে স্কেপ ভেলোসিটি কি আসলে, মুক্তি বেগটা কি। হ্যাঁ, মুক্তি বেগ হচ্ছে এমন সর্বনিম্ন একটা বেগ, যেই বেগের থেকে তোমার যদি কম হয়, তাহলে ওই বস্তুতে ওই বেগে যদি তুমি একটা বস্তুকে নিক্ষেপ করো, তাহলে সে আর কি করে না বলো, পৃথিবীতে ফিরে আসে না। হ্যাঁ, সে হচ্ছে কি পৃথিবীর আকর্ষণ ছেড়ে সে অন্যখানে চলে যায়। হ্যাঁ, এটা আমাদের বইয়েও লেখা আছে। তো আমরা আসলে জিনিসটা কিভাবে ফিল করতে পারি, দেখো জিনিসটা আসলে কি, যে পৃথিবীতে তুমি একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন উপর দিকে ছুঁড়ে মারতেছো, তখন সে কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার পৃথিবীতে ফিরেই এসে পড়তেছে আর কি, রাইট? তো সেটাকে তুমি যেভাবে নিক্ষেপ করো না কেন, খাড়া উপর দিকে নিক্ষেপ করো, মনে করো অনুভূমিক ভাবে নিক্ষেপ করো, যেভাবে নিক্ষেপ করো না কেন, তো তুমি যদি বেগের মানটা আস্তে 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 করে বাড়াইতে থাকো, তো বাড়াইতে থাকলে আসলে কি ঘটনা ঘটবে আর কি। হ্যাঁ, তো আমরা কিছু কিছু ব্যাপার দেখছি, এটা এই জিনিসটা আমরা নেক্সট দিন এক্সপ্লেইন করবো। আর তোমাদের কাছে কোশ্চেন থাকলো এটা কেন, এইভাবে কি সম্ভব কিনা আসলে। ধরো যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এইখানে একজন লোক দাঁড়ায় আছে, ধরো এখানে একজন লোক দাঁড়ায়, সে হচ্ছে ভূমির সমান্তরালে একটা বন্দুক দিয়ে গুলি করতেছে। গুলি করলে নরমালি তার কিভাবে পড়ার কথা, ফার্স্টে তার মনে করে গুলি করলে এইভাবে পড়লো, তারপরে এইভাবে পড়লো, তারপরে এইভাবে পড়লো। এখন সে যদি একটু জোরে গুলি করে, তাহলে দেখো সে কিন্তু এই যে এইভাবে পড়ে যাচ্ছে, পৃথিবীর পৃষ্ঠে যায় আর পড়তেছে না আর কি। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ পার করে আর সামনে যেয়ে পড়তেছে। তো এই জিনিসটা ঘুরে 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 পৃথিবীর আকর্ষণ ছাড়াইতে পারে নাই, না পেরে না পেরে না পেরে না পেরে না পেরে আবার তার পিছনে এসে আবার তার যে গুলিটা এসে লাগছে আর কি। ঠিক আছে, তো এই বেগ, এই মিনিমাম বেগ হইলে হবে না, এর থেকেও বেশি বেগ দরকার আর কি। হ্যাঁ, তাহলে সেই বেগটা কত, সেই বেগটা কত, সেই বেগটাই আসলে সর্বনিম্ন যে বেগ, যে বেগের জন্য তোমার পৃথিবীতে কোনো একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারলে সে আর পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে না, কিংবা পৃথিবীর যে ক্ষেত্র আছে, যে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র, পৃথিবীর যে অভিকর্ষীয় ক্ষেত্র, সেই ক্ষেত্রের ভিতর যে কোনো জায়গা থেকে তুমি যদি ছুঁড়ে মারো, তাহলে সে আর ওই ক্ষেত্রের ভিতরে ফিরে আসবে না। বুঝা গেছে? আমরা অলওয়েজ শিখি কি, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে সর্বনিম্ন যে বেগে ছুঁড়ে মারলে সে আর পৃথিবীতে ফিরে আসে না। আসলে ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীর ক্ষেত্র, পৃথিবী তো একটা, পৃথিবীর একটা ভর আছে, তাহলে তার চারিদিকে একটা কি আছে বলো, একটা ক্ষেত্র আছে। তো যে ক্ষেত্রের ভিতর থেকে তুমি যদি একটা বস্তুকে নিক্ষেপ করো, তাহলে সে আর ওই ক্ষেত্রের ভিতরে ফেরত আসে না। বুঝতে পারছি? তো সর্বনিম্ন যে বেগটা হইলে এই জিনিসটা পসিবল, তো সেই জিনিসটাকে আসলে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি। তোমরা সবাই আসলে জানো জিনিসটা, ফর্মুলা জানো, √2gr কিংবা √2gm/r আর কি, এটা আর কি, যে v √2gr কিংবা √2gm/r। আসলে এই ফর্মুলাটা কেন আমরা কোথায় ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি শুধুমাত্র ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে সর্বনিম্ন এই বেগে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সে আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না, সর্বনিম্ন। এর থেকে বেশি হলে কি হবে? হ্যাঁ, এর থেকে বেশি হলে, আচ্ছা আমার তোমাদের কাছে কোশ্চেন, অবশ্যই কমেন্টে জানাবো আর কি জিনিসটা। হ্যাঁ, যে এই যে বেগটা দিয়ে আমি বস্তুটাকে নিক্ষেপ করতেছি, এর গতিপথটা কেমন? এর গতিপথ কি অধিবৃত্ত, পরাবৃত্ত নাকি উপবৃত্ত? হ্যাঁ, তুমি দেখতেছো এই যে এখানে আমরা এই যে বেগটাতে নিক্ষেপ করছিলাম, যে বেগের কারণে এই যে বস্তুটা ঘুরতে 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 আবার এই রাস্তাটা ফলো করতেছে, এটা আসলে কিসের গতি জানো? এই যে এরকম করে কিভাবে ঘুরে, হ্যাঁ এরকম করে ঘুরে হচ্ছে স্যাটেলাইট ঘুরে, কিংবা অনেক কৃত্রিম তারপর তোমার ওই যে জিও স্টেশনারি স্যাটেলাইট যেগুলো আছে, ভূস্থির উপগ্রহ যেগুলো, সেগুলোকে একটা কন্টিনিউয়াস একটা বেগ দিয়ে দেওয়া হয়, সে কন্টিনিউয়াসলি ওইভাবে করে পৃথিবীকে রোটেট করতে থাকে, রিভলভ করতে থাকে। যদি জিও স্টেশনারি হয়, তাহলে পৃথিবীর যে পর্যায়কাল, পৃথিবী একদিন কত ঘন্টা,
ঘন্টা, মানে পৃথিবী একবার ঘুরতে 24 ঘন্টা লাগতেছে। তো এই জিও স্টেশনারি অরবিটটাও 24 ঘন্টা একবার ঘুরে আসে, পৃথিবীকে প্রদক্ষিণ করে। তার মানে আসলে ওই জিনিসটা নিয়ে আমরা একটা সুন্দর একটা ভিডিও বানাবো অবশ্যই। তো এই যে স্কেপ ভেলোসিটিতে কোনো একটা বস্তুকে তুমি যদি নিক্ষেপ করো তাহলে তার গতিপথটা কেমন, এই জিনিসটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবো আর কি, ঠিক আছে? এটা আমরা এক্সপ্লেইন করব, তো যদি তোমরা না পারো। তো এখন আসো যে এই যে v √2gr কিংবা √2gm/r যে জিনিসটা, এই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো এবং এটা কই থেকে আসলো আর কি, কিভাবে আসলো তোমার বেসিক্যালি বুঝতে হবে। দেখো, আমরা একটা কথা ফার্স্টে বলছি যে তুমি যদি পৃথিবীর ক্ষেত্রের ভিতরে যে কোনো জায়গা থেকে, সেটা যে ভূপৃষ্ঠ হইতে হবে এমন কোনো কথা না, যদি ভূপৃষ্ঠ ছাড়া অন্য কোনো জায়গা হইতো তাহলে কি তার সেখানে তো একটা এসকেপ ভেলোসিটি থাকতো না। ধরো আমি একটা বস্তুকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলাম, কিংবা আমি একটা প্লেনে করে পৃথিবী থেকে এই উচ্চতা উপরে উঠে গেলাম, তাহলে ওইখানে গেলে আমার যে তোমার যে মুক্তিবেগটা, তাহলে ওইখান থেকে কি আমি একটা বস্তু ছুটতে পারি না? তাহলে ওইখানে গেলে যে মুক্তিবেগটা যা হবে, ভূপৃষ্ঠের মুক্তিবেগটা কি তাই হবে? তো এই টাইপের অনেক কোশ্চেন আছে। তাহলে তখন কি আমাদের √2gr দিয়ে করলে হবে? তো তুমি যখন এই উচ্চতা উপরে উঠে যাচ্ছ তখন তো তোমার জি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অনেক কোশ্চেন কিন্তু এখানে তোমার ক্রিয়েট হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে, ঠিক আছে? তো এই কোনো কোশ্চেন জানি আর না থাকে, তোমরা জানি সবকিছু একটা ফর্মুলা দিয়ে করতে পারো, মানে একটা কনসেপ্ট দিয়ে করতে পারো। তো এই জন্যই আসলে আমাদের সব ফর্মুলা আসলে মুখস্থ করার আগেও ফর্মুলাটা কিভাবে আসছে সেই জিনিসটা জানাটা আসলে জরুরি আর কি। হ্যাঁ, দেখো তোমাকে কি বলা হচ্ছিল যে পৃথিবীর ক্ষেত্র থেকে একটা বস্তুকে তুমি সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে সে আর পৃথিবীর ক্ষেত্র দিয়ে কোনো আকর্ষণ বল তার ভিতরে আর কাজ করে না, মানে পৃথিবী তাকে আর আকর্ষণ করতে পারে না। তার মানে পৃথিবী কতটুকু বল আকর্ষণ করে বলো? 0 বল আকর্ষণ করে। হ্যাঁ, মানে পৃথিবীর আকর্ষণ বলটা তখন কি হয়ে যায় বলো? শূন্য হয়ে যায়। মানে ওই বস্তুর উপর যে বিভব শক্তিটা পৃথিবীর কাজ করতেছিল সেই জিনিসটা কি হয়ে যাবে বলো? শূন্য হয়ে যাবে। ওকে, তো আসো আমরা একটা দেখার চেষ্টা করি যে এই ফর্মুলাটা কিভাবে আসছে। তো তোমরা যদি এই জিনিসটা একটু বুঝো তাহলে তোমার এই পুরো ব্যাপারটা বুঝতে পারবো। আমরা আসলে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা ইউজ করবো আর কি, ঠিক আছে? এই যে এটা মনে করো তোমার পৃথিবী। তো এখন এইখানে থেকে ভূপৃষ্ঠ থেকে তুমি একটা বস্তু মনে করো যে ছুটতেছো এইদিকে, ভি বেগে ছুটছো, যে কোনো দিকে ছুটতে পারো, ঠিক আছে? তো তোমার কন্ডিশন হচ্ছে এই যে প্রারম্ভিক অবস্থা, এই বস্তুটার যে ভর এটাকে ধরো ছোট m ধরে নাও, আর পৃথিবীর যে ভর সেটাকে মনে করো ধরে নাও me, ঠিক আছে? তাইলে তুমি যখন বস্তুটাকে ছুটতেছিলা তাহলে এই বস্তুর ভিতরে কয় প্রকারের শক্তি ছিল? মানে তুমি যখন বস্তুটাকে ছুটতেছিলা পৃথিবীর পৃষ্ঠে যেহেতু ছিল, তাহলে এই কেন্দ্র থেকে এই যে ডিসটেন্সটা এটা তো পৃথিবীর ব্যাসার্ধ, রাইট? তাহলে এই বস্তুর ভিতরে কি পরিমাণ বিভব শক্তি কাজ করতেছিল? হ্যাঁ, সেই বিভব শক্তির মানটা কত আসলে? বিভব শক্তির মান অলওয়েজ নেগেটিভ হয়, এটা আমরা জানি। Gme × m ডিভাইডেড বাই হচ্ছে কি r, মানে এই পরিমাণ শক্তিটুকু পৃথিবী দিয়ে বস্তুটাকে টেনে ধরে রাখছে। তাহলে বস্তুটার যদি এই শক্তিটুকু ক্রস করে তাকে পৃথিবীর এসকেপ করে চলে যেতে হয়, তাহলে কি পরিমাণ শক্তি তার দিতে হবে বলো? হাফ m v², মানে এই পরিমাণ গতিশক্তি তার দিতে হবে। এই পরিমাণ গতিশক্তি দিয়ে দিলে সে কোথায় চলে যাচ্ছে বলো? ইনফিনিটিতে চলে যাচ্ছে। তাহলে যখন ইনফিনিটিতে চলে যাচ্ছে, ধরে নিচ্ছি যে ইনফিনিটি যাওয়ার পর তার গতিশক্তিটা কি হয়ে যাচ্ছে বলো? 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যে একটা বস্তু মনে করো উপর দিকে ছুড়লে কিছুক্ষণ পরে যে তার বেগটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায় না? কিন্তু সেই শূন্যটা কোথায় হয়? সেই শূন্যটা যদি পৃথিবীর ক্ষেত্রের ভিতরেই হয় তাহলে সে আবার পৃথিবীতে ফিরে আসবে, আর যদি পৃথিবীর ক্ষেত্রের বাইরে হয় তাহলে কিন্তু আর পৃথিবীতে কি করবে না বলো? ফিরে আসবে না। তাহলে আমি এখন সর্বনিম্ন এমন একটা বেগ দিতে চাই যে বেগটা দিয়ে তার বেগটা শূন্য হয়ে যাবে, আবার সে পৃথিবীতেও ফিরে আসবে না। বুঝাইতে পারছি? তাহলে তখন তার এই যে বিভব শক্তি যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা কত হয়ে যাবে বলো? 0। আর গতিশক্তিও কত হয়ে যাবে বলো? 0 হয়ে যাবে। তো এই যে ভিটা যে বেগে ছুটছিলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে এসকেপ ভেলোসিটি। ক্লিয়ার? তো দেখো এই mm চলে যাচ্ছে, এই পাশে তো 0 0 যোগ করলে আসলে দুইটা 0 দেওয়ার কোনো প্রয়োজন আসে না, 0 আসে। তো এখান থেকে আসলে আসতেছে হচ্ছে হাফ ve² ইকুয়াল টু হচ্ছে Gme/r। me বলতে মাস অফ আর্থ আর কি, ঠিক আছে? মানে পৃথিবীর ভর যেটা। তাইলে ve ইকুয়াল টু কি আসতেছে? দেখো ve ইকুয়াল টু আসতেছে হচ্ছে 2Gme/r, এটা রুট। তো এটা মানে আসলে তোমার √2gr। তোমরা সবাই জানো যে g ইকুয়াল টু হচ্ছে তোমার কত, মানে এই অভিকর্ষ ত্বরণ যে g, সেই g হচ্ছে
gm বাই r স্কয়ার, gm বাই r স্কয়ার। তো এই ফর্মুলাটা এখানে যে কোনো একটা বসাইলে আমরা এটা পেয়ে যাবো আর কি, বুঝে গেছে? তাহলে আমরা হচ্ছে স্কেপ ভেলোসিটির এই যে জিনিসটা, এই যে ফর্মুলাটা পাইছি, এই ফর্মুলাটা আসলে কিসের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে বলো ভূপৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য। কোথায় প্রযোজ্য বলো? ভূপৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আসো আমরা দেখি যে একটা বস্তু যদি পৃথিবী থেকে এই উচ্চতায় থাকে, তাহলে ওই অবস্থানে তোমার তার স্কেপ ভেলোসিটিটা কত হবে আর কি, স্কেপ ভেলোসিটি কত হবে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো তাহলে আমাদের কনসেপ্টটা কি বলো? কনসেপ্টটা হচ্ছে আমাদের সর্বনিম্ন একটা বেগ লাগবে, যে বেগটা দিয়ে আমরা পৃথিবীর ক্ষেত্র থেকে বাইরে চলে যাব, মানে তখন বিভব শক্তিটাও শূন্য হয়ে যাবে, আবার গতি শক্তিটাও শূন্য হয়ে যাবে আর কি, বুঝতে পারছি? তো দেখো এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? তো মনে করো যে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে সে এই উচ্চতা উপরে ছিল, বস্তুটা কত উপরে ছিল বলো? m ভরের একটা বস্তু ছিল এই উচ্চতা উপরে, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত বলো? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, বুঝে গেছে? তাহলে এই অবস্থানে থাকা অবস্থায় বস্তুটা স্কেপ ভেলোসিটিটা কত হবে আর কি, আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো যে তাহলে আমি একটা বস্তুকে এখান থেকে মনে করো এখন ছুড়ে দেবো কি বেগে বলো? v বেগে। তাহলে এই যে এই উচ্চতায় তার কি কি শক্তি আছে বলো? বিভব শক্তি আছে, আবার গতি শক্তি আছে। এই উচ্চতাটা আসলে ধরে নেওয়া হচ্ছে পৃথিবীর ক্ষেত্রের ভিতরেই আর কি, বাইরে না আর কি, ঠিক আছে? এইটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রের ভিতরেই আছে আর কি। ওকে ফাইন। তাহলে এখন দেখো, এখন এই উচ্চতায় থাকা অবস্থায় ভূপৃষ্ঠ থেকে তার যে বিভব শক্তিটা, সেই বিভব শক্তিটা কত হবে? মাইনাস জি এম ই, এম ই বলতে পৃথিবীর ভর যেটাকে বোঝানো হচ্ছে, আর এম ডিভাইডেড বাই কি বলো? এই বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, সেটা কত দেখো? r প্লাস এইচ। কত বলো? r প্লাস এইচ। এটা হচ্ছে তার বিভব শক্তি। এই মাইনাস মানে নেগেটিভ শক্তি, নেগেটিভ মাইনাস বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মাইনাস বলতে বোঝানো হচ্ছে এই পরিমাণ শক্তি দিয়ে বস্তুটাকে কেউ একজন টেনে ধরে রাখছে, ঠিক আছে? কে টেনে ধরে রাখছে? পৃথিবী টেনে ধরে রাখছে। তাহলে এই শক্তিকে ওভারকাম করেই তো তার চলে যেতে হবে, তাই না? তাহলে তার কি লাগবে বলো? গতি শক্তি লাগবে। মানে আমরা আসলে বেসিক্যালি ইনিশিয়াল মানে potential energy plus initial kinetic energy equal to final potential energy plus final kinetic energy, মানে এটাই তো আসলে তোমার কি ছিল বলো? যান্ত্রিক শক্তির নিত্যতা, মানে তোমার প্রারম্ভিক অবস্থায় মোট শক্তি ইকুয়াল টু শেষ অবস্থায় মোট শক্তি। তো আমাদের এই মুক্তিবেগের ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে শেষ অবস্থায় তার কোনো বিভব শক্তিও থাকবে না, আবার তার কোনো কি থাকবে না বলো? গতি শক্তিও থাকবে না। আচ্ছা, আমরা যদি মুক্তিবেগের চেয়ে বেশি বেগে ছুটতাম তাহলে কি হতো? তোমাদের কাছে কিন্তু ফার্স্ট একটা কোশ্চেন ছিল যে আমরা মুক্তিবেগে ছুটলে সেই ক্ষেত্রে বস্তুটা তার যে গতিপথ, সেই গতিপথটা কেমন, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা যদি মুক্তিবেগের থেকে বেশি বেগে ছুটতাম, মানে আরো বেশি বেগে ছুটতাম, তাহলে তার গতিপথটা কেমন হতো আর কি, হ্যাঁ, মাথায় রাখতে হবে একটু। তো এখন দেখো যে প্রারম্ভিক অবস্থায় তার যে বিভব শক্তি সেটা ছিল হচ্ছে এটা, তো তাকে আমরা কি করতে চাই? পৃথিবীর যে আকর্ষণ, সেই আকর্ষণ থেকে বাইরে বের করে দিতে চাই, ঠিক আছে? এই করোনার মুক্তি পেতে চাই আর কি, করোনা থেকে। যাই হোক, তো তোমাদের তাহলে এখন এইখানে তাহলে তার যে গতি শক্তি সেটা কত আসতেছে দেখো? হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? তো এটাই হচ্ছে তার ওই এই উচ্চতা স্কেপ ভেলোসিটি। তাহলে এই ভিটা যদি সেই মিনিমাম বেগটা হয়, মানে এটা যদি সেই মুক্তি বেগটা হয়, তাহলে তোমার কিছু দূর যে মানে যে পৃথিবীর আকর্ষণ পার করে যে তখন তার গতি শক্তিটা কি হয়ে যাবে বলো? শূন্য হয়ে যাবে। বিভব শক্তি কত হয়ে যাবে বলো? শূন্য হয়ে যাবে। বিভব শক্তি শূন্য, গতি শক্তিও শূন্য, তার মানে টোটাল মিলে কত আসতেছে দেখো? 0 আসতেছে। বুঝতে পারছি? তো দেখো এম এম চলে যাচ্ছে, তাইলে তোমার যে ভিইটা, সেই ভিই ইকুয়াল টু আসলে কত আসতেছে? এখানে তো হাফ ভি স্কয়ার, এম যদি বাদ দিয়ে দিই, ছোট এমটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি এই মাইনাসটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে আসতেছে হচ্ছে জি এম ই বাই আর প্লাস এস, ঠিক আছে? তাহলে ভিই ইকুয়াল টু কত আসতেছে? ভি ইকুয়াল টু আসতেছে হচ্ছে রুট ওভার 2 জি এম ই বাই কত বলো? আর প্লাস এস, ঠিক আছে? তাহলে দেখো যে ফর্মুলাটা কিন্তু তোমার ওই আগের ফর্মুলার সাথে ম্যাচ করতেছে না। 2gr রুট 2gr কিংবা তোমার হচ্ছে যে এই কি বলে রুট ওভার 2gm বাই r, তো এগুলোর সাথে কিন্তু আসলে তোমার এই ফর্মুলাটা মিলতেছে না। তাহলে ওই ফর্মুলাটা যেভাবে আসছিল তোমার সেই প্রসিডিউরটা আসলে জানাটা জরুরি। কি যে ইনিশিয়াল অবস্থায় বস্তুটার যে তোমার যে শক্তি, আর হচ্ছে ফাইনাল অবস্থায় বস্তুটার যে শক্তি, মোট শক্তির যোগফল অলওয়েজ শূন্য। এটা দিয়ে আসলে এই যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে যে কোনো টাইপের ম্যাথ সলভ করা যায়, মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড। দুইটা ওই যে প্ল্যানেট একটা আরেকটার সাথে মানে তোমার
কি বলো যে আকর্ষণ করে, সরি আকর্ষণের ফলে তারা যখন একসাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন তার সেই সংঘর্ষকালীন বেগটা কত, এটাও আমরা হচ্ছে কি যান্ত্রিক শক্তি নিত্যতা দিয়ে বের করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা তোমাদের সেটা হচ্ছে কি যে তোমরা অনেক সময় দেখি যে তোমরা কি করো যে এই একটা বস্তুকে যখন উপর দিকে ছড়া হচ্ছে এই মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড মেথড, তখন দেখা যায় তোমরা v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এই ফর্মুলা ইউজ করার চেষ্টা করো। ভাই এই ফর্মুলাটা কিসের জন্য আসলে? এই ফর্মুলা হচ্ছে তোমার যখন a মানে ত্বরণ যেটা, অ্যাক্সিলারেশন যেটা, সেই অ্যাক্সিলারেশনটা যখন ইউনিফর্ম মানে সমতরণ যখন, তখন আমরা অ্যাপ্লাই করতে পারি। তুমি কিন্তু একটু চিন্তা করো তো, তুমি যখন উপরে যাচ্ছ একটা বস্তু আস্তে 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 করে যখন উপরে যাচ্ছে, অনেক উপরে যাচ্ছে, তখন তো তোমার জি এর মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, উপরে যাচ্ছে আর জি এর মান কমতেছে, উপরে যাচ্ছে আর জি এর মান কমতেছে, বুঝতে পারছি? তো তাইলে ওই জায়গায় কি আমার ত্বরণটা কি সুষম আছে, মানে সমতরণ আছে? ত্বরণ তো সমতরণ নাই, তাহলে আমরা কিভাবে করে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s ফর্মুলা ইউজ করতে পারবো? অবশ্যই পারবো না। ওকে, তাহলে যদি না পারি তাহলে তখন আমরা কি ইউজ করব? তখন হচ্ছে আমরা এই যান্ত্রিক শক্তির নিত্যতা ইউজ করব। ঠিক আছে, যে বস্তুটার ইনিশিয়াল অবস্থায় কি পরিমাণ শক্তি ছিল, মানে প্রারম্ভিক অবস্থায় বিভব শক্তি আর গতি শক্তি কতটুকু ছিল, আর হচ্ছে এই সূত্রটায় যাওয়ার পর তার বিভব শক্তি আর গতি শক্তি কতটুকু হয়েছে, বুঝতে পারছি? ওকে ফাইন। তো এখন আমরা হচ্ছে একটা আরেকটা ম্যাথ করার চেষ্টা করব, এটা আরেকটা কনসেপ্ট। মানে আমরা তো এখানে দেখতেছি যে শুধু পৃথিবী আছে, তাই না? তাহলে পৃথিবীর দেখো যে আমরা যদি একটু এইভাবে চিন্তা করি, পৃথিবীর যে একটা উপগ্রহ আছে সেটা কি বলো, চাঁদ। তো এই চাঁদ আর পৃথিবীর মাঝামাঝি একটা জায়গায়, কোনো একটা জায়গায় যদি একটা বস্তু থাকে, তাহলে ওই অবস্থানে ওই বস্তুটা মুক্তিবেগের উপর দেখো চাঁদেরও আকর্ষণ আছে আবার পৃথিবীরও আকর্ষণ আছে। আমরা কিন্তু এই একটা কথা কিন্তু ছোটবেলা থেকে শুনতে শুনতে আসতেছি যে তোমার যে চাঁদের কারণে, চাঁদের আকর্ষণের কারণে জোয়ার ভাটা হয়, তাহলে অবশ্যই পৃথিবীর পৃষ্ঠেও তোমার কি আছে বলো, চাঁদের একটা ক্ষেত্র আছে। তাহলে পৃথিবীর ক্ষেত্র আছে একটা জায়গায়, চাঁদের ক্ষেত্র আছে, তাহলে এই দুইটা ক্ষেত্রের কোইনসাইডিং যে একটা এরিয়া আছে, এই জায়গায় যদি তোমার একটা বস্তু থাকে তাহলে সেই বস্তুর মুক্তিবেগটা কত হবে? তো সেটার জন্য তোমার খুব সিম্পল, এই যে আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখো কিভাবে, আমরা একটু মুছে দিই। তাহলে এটা অবশ্যই বুঝতে পারছো আশা করি যে এই সূত্রটায় তোমার মুক্তিবেগের ফর্মুলা আমরা এভাবে করে বের করবো আর কি। ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে এই একটা বস্তু মনে করো এখানে আছে m1, হ্যাঁ, এটাকে তুমি পৃথিবী চিন্তা করতে পারো। এখানে মনে করো যে তোমার আরেকটা বস্তু আছে m2, ঠিক আছে, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। এখন এই m1 আর m2 এর মাঝামাঝি জায়গায় আরেকটা বস্তু আছে, ঠিক আছে। এই এখানে একটা জিনিস, এটা হচ্ছে যে এই m1 থেকে এই বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে r1 ধরে নাও, m2 থেকে এই বস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে r2। এই বস্তুটার ভর হচ্ছে কি বলো, m। এখন আমি এই তাদের দুইজনের মাঝামাঝি অবস্থান থেকে এই বস্তুটাকে স্কেপ করে বাইরে নিয়ে চলে যেতে যাচ্ছি, মানে তার মুক্তিবেগটা কত হবে, এই অবস্থানে তার মুক্তিবেগটা কত হবে, v এর মানটা কত। তো এক্সাক্ট এই জিনিসটাও আমরা কিন্তু কি বলো যান্ত্রিক শক্তি নিত্যতাদের ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। কিভাবে দেখো, যখন বস্তুটা এই অবস্থানে আছে তখন তার উপর দুই প্রকারের মানে দুইটা বস্তুর বিভব শক্তি আছে, একটা হচ্ছে m1 এর, একটা হচ্ছে m2 এর জন্য, একটা হচ্ছে m1 এর জন্য, একটা হচ্ছে m2 এর জন্য। তাহলে m1 এর জন্য বস্তুর ভিতরে কি পরিমাণ বিভব শক্তি আছে বলো, মাইনাস g m1 into m ডিভাইডেড বাই m1 আর m এর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কত বলো, r1। ওকে, তারপর হচ্ছে যে এই m এর উপর এই m2 এর একটা কি আছে বলো, একটা বিভব শক্তি আছে, সেই বিভব শক্তিটা কত দেখো, মাইনাস g m1 into m সরি m2 into m ডিভাইডেড বাই m2 থেকে m এর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কত বলো, r2। তাহলে এই দুটো হচ্ছে তার নেগেটিভ শক্তি, মানে এই পরিমাণ শক্তি দিয়ে তাকে দুইটা বস্তু m1 আর m2 টেনে ধরে রাখছে। হ্যাঁ, তাহলে এই দুইটা বস্তুর এই শক্তি থেকে তাকে যদি ওভারকাম করে বাইরে চলে যেতে হয়, মানে এদের দুইজনের মহাকর্ষ ক্ষেত্রে বাইরে চলে যেতে হয়, তাহলে তার কি, তার একটা পজিটিভ এনার্জি দিতে হবে। সেই পজিটিভ এনার্জি সে কিভাবে পাবে বলে, একটা গতি শক্তি দিবে, সে এক্সটার্নাল এনার্জি হাফ m ve²। ঠিক আছে, তো এই শক্তিটুকু দিলে কাকে ওভারকাম করতে পারবে দেখো, এই শক্তি আর হচ্ছে এই শক্তিকে ওভারকাম করতে পারবে। তাইলে এটা ইকুয়াল টু কত আসবে বলো, এটা ইকুয়াল টু, তাহলে সে যখন ইনফিনিটি ডিসটেন্সে চলে যাচ্ছে, মানে সে যখন এই দুইটা ক্ষেত্রের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু দেখো এই বস্তুর জন্য কোনো শক্তি নাই, এর জন্য কোনো বিভব শক্তি নাই, তাহলে এই বস্তুর বিভব শক্তি তখন কি হয়ে যাবে বলো, শূন্য হয়ে যাবে। এই বস্তুটা তখন বিভব শক্তি শূন্য হয়ে যাবে, মানে যখন অসীম দূরত্বে চলে গেছে আর কি। ঠিক আছে, তাহলে তখন এরও আকর্ষণ নাই,
এরও আকর্ষণ নাই। বুঝতে পারছি? ওকে, তাইলে তখন এটা তো মিনিমাম শক্তি, তাই না? মিনিমাম শক্তি যেহেতু, তাইলে ওই জায়গাটায় যে ওই ইনফিনিটি ডিস্টেন্সে যে তার বেগটাও কি হয়ে যাবে বলো, শূন্য হয়ে যাবে। তো যেহেতু বেগ শূন্য, তাহলে তার গতি শক্তিও শূন্য। ঠিক আছে, তার মানে টোটাল কি হয়ে যাচ্ছে দেখো, এটা মিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সব জায়গা থেকে ছোট এমটাকে কি করে দিতে পারি বলো, বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিলে কত আসছে খেয়াল করো তো, হাফ VE স্কয়ার ইকুয়াল টু হচ্ছে GM1 বাই R1 প্লাস GM2 বাই R2। তাহলে V ইকুয়াল টু কত আসছে দেখো, V ইকুয়াল টু আসছে হচ্ছে 2 ইনটু GM1 বাই R1 প্লাস GM2 বাই R2, এটা রুট। বুঝতে পারছি? তো এটা হচ্ছে তোমার দুইটা বস্তুর মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা বস্তু থাকলে সেই বস্তু যে তোমার যে স্কেপ ভেলোসিটি, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি, বের করতে পারি আর কি। ঠিক আছে, এখন আসো আমরা একটা রিয়েল টাইম একটা ম্যাথ অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে ধরো, আচ্ছা এটা মুছে দেয়, এটা তো আশা করি বুঝছো। হ্যাঁ, তো এখন ধরো যে একটা কোশ্চেনটা হচ্ছে এমন, এখানে ধরে নাও যে এটা হচ্ছে তোমার পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এখানে কোথাও একটা জায়গায় তোমার সূর্য আছে, এরকম কোন একটা জায়গায় আর কি। ঠিক আছে, তো এখন এই পৃথিবীর পৃষ্ঠে সূর্য আর পৃথিবীর যে তোমার সংযোগকারী সরলরেখা, মানে আর্থ আর সানের যে সংযোগকারী সরলরেখা, সেই সরলরেখার থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে লম্ব বরাবর সূর্য থেকে বিপরীত দিকে, মানে আমি আরেকবার রিপিট করি যে পৃথিবী আছে, সূর্য আছে, তো পৃথিবী আর সূর্যের যে সংযোগকারী সরলরেখা, সেই সরলরেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠ থেকে লম্ব দিকে সূর্যের বিপরীত দিকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার মুক্তিবেগ কত হবে আর কি, বুঝাতে পারছি? যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য। তো এই পৃথিবী আর সূর্যের সংযোগ রেখার যে সংযোগ রেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠ থেকে লম্বভাবে যদি একটা বস্তুকে সূর্যের বিপরীত দিকে, মানে সূর্য যে পাশে আছে তার বিপরীত দিকে যদি নিক্ষেপ করা হয়, তাইলে তার মুক্তিবেগটা কত হবে। মানে এইখানে এইখান থেকে যদি আমি একেবারে এই লম্ব বরাবর বলতে সরলরেখা বরাবর যদি নিক্ষেপ করি, তাহলে এই ক্ষেত্রে তার যে কি বলে যে তার যে তোমার মুক্তিবেগটা সেটা কত হবে। তো এখানে তোমার অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার এই যে এই ভ্যালুগুলো দেওয়া আছে, ms বাই me এটা ইকুয়াল টু হচ্ছে ধরো x দেওয়া আছে, ms বাই me ইকুয়াল টু কি দেওয়া আছে বলো, x। ক্লিয়ার? আর হচ্ছে তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এই যে মধ্যবর্তী দূরত্বটা, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ ধরো যে RE, সেটা আমরা জানি RE, আর এই পৃথিবী আর সূর্যের যে মধ্যবর্তী দূরত্ব, পৃথিবী আর সূর্যের, ঠিক আছে, মানে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্র, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা ইকুয়াল টু মনে করো বলা আছে হচ্ছে y ইনটু RE, মানে পৃথিবীর ব্যাসার্ধের y গুণ। বুঝতে পারছি? তো এখন এই ক্ষেত্রে তোমার যে স্কেপ ভেলোসিটি, সেই স্কেপ ভেলোসিটিটা কত হবে, মানে এটা হচ্ছে তোমার গিভেন ms বাই me গিভেন, দেন হচ্ছে এই দূরত্বটা দেওয়া আছে, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের y গুণ। এখন তোমার এই পৃথিবীর পৃষ্ঠ থেকে সরলরেখা বরাবর, সংযোগকারী সরলরেখা বরাবর, কেন্দ্র দুটো সংযোগকারী সরলরেখা বরাবর কি বেগে ছুটলে সে আর পৃথিবীর পৃষ্ঠে ফেরত আসবে না। তো ধরে নেওয়া হচ্ছে, দেখো সূর্যকে চারিদিকে কেন্দ্র করে তো সবাই ঘুরতেছে, তাই না? তাহলে পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুটা আছে, তাহলে সেইখানেও কিন্তু সূর্যের একটা কি থাকবে বলো, সূর্যের একটা বিভব শক্তি থাকবে ওই বস্তুটার উপরে। হ্যাঁ, তো তাইলে এই অবস্থানে কার এই বস্তুটার, এই যে বস্তুটা, এই বস্তুটার ধরো যা ভরটা হচ্ছে m, ঠিক আছে, তাহলে এই বস্তুটার m ভরের বস্তুটার উপর সূর্যের একটা বিভব শক্তি থাকবে, আবার এই পৃথিবীর জন্য একটা বিভব শক্তি সে অনুভব করবে আর কি। তাহলে সেই শক্তিটুকু কত দেখো, আমরা যদি একটু খেয়াল করি, তাহলে m ভরের বস্তুর জন্য পৃথিবীর জন্য তার যে বিভব শক্তি, সেটা হবে হচ্ছে g me ইনটু m ডিভাইডেড বাই কত বলো, r e। বুঝা গেছে? মাইনাস নেগেটিভ শক্তি, মানে এই শক্তিটুকু তার ভিতরে অটোমেটিক্যালি আছে, মানে আরেকজনের বদৌলতে তার ভিতরে এই শক্তিটুকু আছে আর কি, তার নিজের শক্তি না। বুঝাতে পারছি? মানে ধরো তোমার ভিতরে একটা শক্তি আছে, এই শক্তিটুকু দিয়ে তোমাকে একজন টেনে ধরে রাখছে, তাহলে তোমার যদি ওভারকাম করতে হয়, তাহলে তোমার আরো শক্তি দিতে হবে, শক্তি দিয়ে তারপর ওভারকাম করে তার থেকে ছুটে চলে যাইতে হবে, তাই না? তো
এটা হচ্ছে পৃথিবী তাকে তাকে এই পরিমাণ শক্তিতে টেনে ধরে রাখছে, তাহলে সূর্য তাকে কি পরিমাণ শক্তিতে টেনে ধরে রাখছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো তাহলে কি, তাহলে তার এই পয়েন্ট থেকে সূর্যের যে দূরত্ব সেই জিনিসটা জানা দরকার না? বুঝতে পারছি? এই পয়েন্ট থেকে সূর্যের যে দূরত্ব সেটা জানা দরকার, কিন্তু আসলে তুমি যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো তাহলে বুঝতে পারবা যে পৃথিবীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা কিন্তু তোমার সূর্য থেকে পৃথিবীর দূরত্বের তুলনায় নগণ্য। হ্যাঁ, খেয়াল করে দেখলে আমরা এটা বুঝতে পারবো। হ্যাঁ, তো এইখানে যে কথাটা বলছে সেই অনুযায়ী এখান থেকে এখানের যে দূরত্ব সেটা হচ্ছে y প্লাস y ইন্টু আর ই প্লাস আর ই, মানে কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব তো y ইন্টু আর ই, আর এটুকু হচ্ছে আর ই, মানে y ইন্টু আর ই এর সাথে আমি আর ই যোগ করব, মানে পৃথিবীর ব্যাসার্ধের সাথে আমার হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রের যে দূরত্ব সেটা যোগ করব। যোগ করলে কি পাবো দেখো, এই পাশে পৃথিবীর পৃষ্ঠের এই পাশে যে এম ভরের বস্তুটা ছিল সেখান থেকে সূর্যের কেন্দ্রের দূরত্বটা পাবো। এটাই তো আসলে জানাটা দরকার আমার, যে ওই বস্তুটার ভিতরে সূর্যের জন্য কি পরিমাণ বিভব শক্তি জমা আছে সেটা বের করার জন্য। তাহলে সেটা কত আসছে দেখো, মাইনাস জি ইন্টু এম এস ইন্টু কি বলো এম ডিভাইডেড বাই কি হবে y ইন্টু আর ই আমরা লিখতে পারি, কিংবা y প্লাস 1 ইন্টু আর ই লিখতে পারি। তো y হচ্ছে অনেক বড় আর কি, ঠিক আছে, তার সাথে এক যোগ করা না করা একই কথা। ওকে, প্লাস তাহলে তার এসকেপ ভেলোসিটিটা হচ্ছে হাফ, তাহলে এইখানে তার গতিশক্তি কত ছিল দেখো, হাফ এম ভি ই স্কয়ার, এটা ইকুয়াল টু কত দেখো 0। তাহলে আমরা সুন্দর মতো করে ভি ই এর মানটা বের করে ফেলতে পারি। এম বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে 2 ইনটু GME by RE প্লাস GMS by Y into RE। হ্যাঁ, এই জিনিসটা রুট, মানে আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছি এক্সাক্ট সেম, মানে ওইখানে বস্তুটা ছিল হচ্ছে মাঝামাঝি কোনো একটা জায়গায়, এখানে বস্তুটা হচ্ছে অন্য একটা পাশে, তাই সে যে পাশেই থাক না কেন আর কি, আমরা এইভাবে করে অঙ্কগুলা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি? এখন আসো আমরা আরেকটা ম্যাথ করি। আরেকটা ম্যাথ হচ্ছে তোমার এই টাইপের, যে তোমার ধরো যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, মানে সমবাহু ত্রিভুজ আর কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তোমরা জানো যে একটা শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব আঁকা হয় তাহলে এই সমবাহু কি করে বলো, সমান দুই ভাগে ভাগ করে। তো এখন বলে দিছে যে একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে তিনটা প্ল্যানেট আছে, ঠিক আছে, তিনটা শীর্ষবিন্দুতে তিনটা প্ল্যানেট আছে, এবং একটার ভর হচ্ছে m, একটার ভর হচ্ছে 2m, আর একটার ভর হচ্ছে 3m। তো এখন তোমার এই সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রে যদি একটা বস্তু m ভরের একটা বস্তু অবস্থান করে, তাহলে এই m ভরের বস্তুটার স্কেপ ভেলোসিটিটা কত হবে আর কি। বুঝতে পারছি? দেখো তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তো খেয়াল করো যে এখান থেকে এই যে কোণটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু আসলে কত ডিগ্রি বলো, প্রত্যেকটা কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো, এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি, আর এইটুকু কত, এইটুকু হচ্ছে তোমার a/2, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এটা কত হবে বলো, a/2। বুঝতে পারছি? তাহলে এই পয়েন্ট থেকে আমাদের আসলে এই জিনিসটা করতেছি কেন, এই জিনিসটা সলভ করার জন্য আমরা আসলে বের করতেছি হচ্ছে এই পয়েন্টটা থেকে প্রত্যেকটা গ্রহের যে দূরত্ব সেই দূরত্বটা বের করার জন্য আসলে। তাহলে আমাদের লাগবে কি আসলে দেখো, অতিভুজ লাগবে। আমরা জানি কি, ভূমি জানি। তাহলে cos 30 ইকুয়াল টু কত আসছে বলো তো, cos 30 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি, a/2 ডিভাইডেড বাই x ধরে নাও, মানে এই যে এটাও x, এটাও x, এটাও x, প্রত্যেকটাই x, ঠিক আছে। একটা বের করলে বাকি সবগুলো আমরা জেনে যাব আর কি। তো তাহলে এটা কত আসছে স্যার, cos 30 ইকুয়াল টু হচ্ছে √3/2। হ্যাঁ, তো এটা ইকুয়াল টু আসছে হচ্ছে a/2 ডিভাইডেড বাই x। তো তাহলে x ইকুয়াল টু কত আসছে, x ইকুয়াল টু আসছে হচ্ছে a/√3 মেবি, হ্যাঁ a/√3 আসে আর কি x ইকুয়াল টু। তার মানে আমরা এই m ভরের বস্তুটা থেকে এই প্রত্যেকটা গ্রহের যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা আমরা বের করে ফেলতে পারছি। এখন আমরা সুন্দর মতো করে ওই আগে যেভাবে করছি যে এখান থেকে আমরা বস্তুটাকে v বেগে নিক্ষেপ করব, এবং নিক্ষেপ করার পর বস্তুটা এমন একটা জায়গায় যাবে যে জায়গায় এই তিনটা গ্রহের একটারও কোনো কি থাকবে না বলো, কোনো বিভব শক্তি থাকবে না এই বস্তুর উপর। বুঝতে পারছি? তো তাহলে দেখো, তাহলে এই বস্তুটা তো এই জায়গায় আছে, এই জায়গায় থাকার জন্য এই 3m এর জন্য এর ভিতরে একটা বিভব শক্তি তৈরি হবে, 2m এর জন্য এর ভিতরে একটা বিভব শক্তি তৈরি হবে, আবার m ভরের জন্য এখানে একটা বিভব শক্তি তৈরি হবে। তাহলে টোটাল
আচ্ছা আমরা কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করি। সেটা কোশ্চেনটা ছিল হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের তিন কোণায় তিনটা গ্রহ আছে, একটার ভর হচ্ছে m, একটার ভর 2m আর একটার ভর হচ্ছে 3m। তাহলে আমরা যদি ওই ত্রিভুজটার ভর কেন্দ্রে যদি একটা যে কোনো একটা m ভরের একটা বস্তু অবস্থান করে, তাহলে ওই বস্তুটার মুক্তিবেগটা কত হবে আমাদের সেটা হচ্ছে নির্ণয় করা দরকার। এজন্য আমরা কি করলাম দেখো, আমরা এই বস্তু থেকে প্রত্যেকটা গ্রহের দূরত্ব যেহেতু সমান সেটা বের করে নিলাম, সেটা হচ্ছে কত a/√3। বুঝা গেছে? তো এখন তাহলে তোমার এই টোটাল বিভব শক্তিটা কত হচ্ছে? টোটাল বিভব শক্তি হচ্ছে m এর জন্য যে বিভব শক্তি সেটা কত আসছে বলো, -gm ছোট m বাই x আর কি, ঠিক আছে? তো x মানে হচ্ছে কত, a/√3। x মানে হচ্ছে a/√3, এটা হচ্ছে m এর জন্য। 2m এর জন্য কত আসছে দেখো তো, 2m এর জন্য আসছে -g * 2m * m ডিভাইডেড বাই a/√3। ঠিক আছে? 3m এর জন্য কত আসছে, -g * 3m * m ডিভাইডেড বাই a/√3। ঠিক আছে? এটা প্লাস তাকে কি ভেঙে ছোড়া হয়েছে, ½ m v² ভেঙে, ½ m v² ভেঙে, এটা ইকুয়াল টু হচ্ছে কি দেখো 0। তাহলে আমার ছোট m প্রত্যেকটা থেকে চলে যাচ্ছে ছোট m, তাহলে কি থাকতেছে একটু দেখার চেষ্টা করো তো। থাকতেছে হচ্ছে ½ ve² ইকুয়াল টু হচ্ছে দেখো g * a/√3, এটা কিন্তু প্রত্যেকটা তিনটা কেসেই আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে gm √3 উপরে দিয়ে দেই, gm√3/a, এটা আসছে হচ্ছে 2gm√3/a, এটা আসছে হচ্ছে 3gm√3/a। ঠিক আছে? তাহলে তোমার ve² ইকুয়াল টু কত আসছে দেখো, 2 2 3 3 আর হচ্ছে 12, তার মানে 12√3 gm/a। তাহলে v ইকুয়াল টু কত আসবে, v ইকুয়াল টু আসবে হচ্ছে √12√3 gm/a। এটা হচ্ছে তোমার অ্যানসার। তো এইভাবে করে আমরা কোশ্চেনটা সমাধান করতে পারি। আশা করি তোমাদের এই যে স্কেপ ভেলোসিটি দিয়ে যে টাইপের ম্যাথ আসুক না কেন, তোমরা এই যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে করার চেষ্টা করবো আর কি। তাহলে অঙ্কটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যে মুখস্থ করি v = √2g r, v = √2gm/r, v = √2gr, তো এইসব মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আর কি। ঠিক আছে? মানে আমি সবসময়ের জন্য সবাইকে ইন্সপায়ার করি যে জিনিসটা করার জন্য, সেটা হচ্ছে যে একটা ফর্মুলা কিভাবে আসছে ফর্মুলাটা সেটা তুমি মনে না রাখো, অ্যাটলিস্ট একবার হলেও দেখো যে সেখানে তারা কি কি লজিক ইউজ করছে। সেই লজিকগুলো যদি এই সিনারিওগুলো যদি চেঞ্জ হয়ে যায়, তাইলে আমার ফর্মুলাটাও তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখন আমি জানি কিছু হইলো, অ্যাটলিস্ট আমার ওই লজিকগুলো দিয়ে কিছু হইলেও কিছু করতে পারি আর কি। ঠিক আছে? তো তো আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তো এই যে আশেপাশের যে সিচুয়েশন, করোনা সিচুয়েশন, তো সেই সিচুয়েশন বুঝে, হ্যাঁ, তোমার আশেপাশে কি কি আছে সেইগুলোর বিভব শক্তি মেপে তারপর হচ্ছে তুমি তোমার একটা গতি শক্তি দিয়ে তুমি পৃথিবী থেকে চলে যাও কিছুদিনের জন্য, আবার ফিরে এসো। নাহলে তো আমরা আমাদের ভিডিওগুলো কে দেখবে বলো? হ্যাঁ। তো নেক্সট ভিডিও দেখার পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করো। হ্যাঁ, জানি একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারাও জানি ভিডিওগুলো দেখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।